সভাপতি, মঞ্চে উপস্থিত এসএফআই এর রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড বাদশাহ, এখানে উপস্থিত আমাদের প্রিয় সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তনীরা, বর্তমানেরা এবং অবশ্যই আগামীরা। এই মাইকের আওয়াজ যতদূর অব্দি যাচ্ছে, যাদের কান অব্দি পৌঁছে যাচ্ছে, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখব। প্রথমেই রিসরা আঞ্চলিক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এসএফআই এর মঞ্চে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য। আবার বহুদিন বাদে এসএফআই এর মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছে, সেজন্য ধন্যবাদ রিসরা আঞ্চলিক কমিটিকে। আসলে ভারতের ছাত্র ফেডারেশনের ফ্ল্যাগটা যে একবার হাতে ধরেছে, সে মানুষ জানে এই ফ্ল্যাগের আন্তরিকতা কতটা, এই পতাকা ঠিক কতটা আপন করে নিতে জানে। এই পতাকা দেখলে এখনো বুকের ভেতরে হিন্দোল ওঠে। ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা যারা একবার হাতে ধরেছে তারা সবাই এ কথা জানেন। ভারতের ছাত্র ফেডারেশন মানে শুধুমাত্র একটা ছাত্র সংগঠন নয়, যে ছাত্র সংগঠন কখনো কলেজে ইউনিয়ন পরিচালনা করেছে, ইউনিয়ন ইলেকশনের জন্য লড়াই করে, শুধু এরকম একটা ছাত্র সংগঠন নয়। ভারতের ছাত্র ফেডারেশন মানে ওই সাদা পতাকার লাল তারারা। ভারতের ছাত্র ফেডারেশন মানে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। ভারতের ছাত্র ফেডারেশন মানে 274 জন শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে 274 জন শহীদ সাথীকে সঙ্গে নিয়ে পথ চলতে পারার ইতিহাস। ভারতের ছাত্র ফেডারেশন মানে আমাদের সমস্ত ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীদের কাছে এমন একটা পাঠশালা, যে পাঠশালা আসলে জীবনে চলতে শিখিয়েছে সামনের দিকে। আমাদের জীবন বোধ তৈরি করে দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। সেই ভারতের ছাত্র ফেডারেশনের 50 বছর এবার। 1970 সালে ডিসেম্বর মাসে 1970 সালের ডিসেম্বর মাসে বিপিএসএফ আমাদের রাজ্যে, তার আগে সেই বিপিএসএফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এরকম অনেকগুলো ছোট ছোট ছাত্র সংগঠন মিলে তৈরি হলো ভারতের ছাত্র ফেডারেশন। প্রথম সাধারণ সম্পাদকের নাম কমরেড বিমান বসু। সেই ভারতের ছাত্র ফেডারেশনের কর্মী ছিলাম কোনো একদিন। ভারতের ছাত্র ফেডারেশন মানে আসলে এমন একটা সংগঠন, যে সংগঠন আমাদেরকে বলতে শেখায়, আমাদেরকে ভাবতে শেখায় যে সকলের জন্য শিক্ষা আর সকলের জন্য কাজ, এটা গ্যারান্টি করা সরকারের কাজ। ভারতের ছাত্র ফেডারেশন মানে সেই সংগঠন, যে সংগঠন শিখিয়েছিল জাতীয় সংহতিকে মর্যাদা দিতে হবে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারতের ছাত্র ফেডারেশন মানে সেই সংগঠন, যে সংগঠন শিখিয়েছে আমাদেরকে যে আমাদের দেশের মাটিতে আমাদের জাতীয় ঐক্য, জাতীয় সংহতিকে শুধুমাত্র গুরুত্ব দিয়ে দেখা নয়, তার সাথে সাথে মাতৃভাষায় শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। ভারতের ছাত্র ফেডারেশন শিখিয়েছিল। ভারতের ছাত্র ফেডারেশন আমাদেরকে শিখিয়েছে এই কথা যে এই দেশে, এই গোটা পৃথিবী জুড়ে যদি আমাদের সমস্ত ছাত্রের, সমস্ত বাচ্চাদের পড়াশোনা যদি এনশিওর করতে হয়, তাহলে একমাত্র সমাজতন্ত্র পারে। ভারতের ছাত্র ফেডারেশন শিখিয়েছে সমাজতন্ত্র পারে সব শিশুকে স্কুলে পাঠাতে। ভারতের ছাত্র ফেডারেশন মানে আমাদের কাছে, আমাদের মতন অনেকের কাছে ভবিষ্যতের পথ নির্ধারক শুধু নয়, গোটা জীবনটা কোন তারে বাঁধা হবে, কোন আদর্শকে সাথে নিয়ে চলবো, সেটাও ঠিক করে দেওয়ার নাম ভারতের ছাত্র ফেডারেশন। এই ভারতের ছাত্র ফেডারেশনই আমাদেরকে শিখিয়েছে যে কৃষক আন্দোলনের পাশে গিয়ে দাঁড়াতে হয়।
ভারতের ছাত্র ফেডারেশন শিখিয়েছে শ্রমিক আন্দোলনের সংহতিতে সাদা পতাকা নিয়ে রাস্তায় নামতে হয়। ভারতের ছাত্র ফেডারেশন শিখিয়েছে খেটে খাওয়া গরিব মানুষের সমস্যা বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমার মতো অজস্র প্রাক্তনী তাই ভারতের ছাত্র ফেডারেশনের কাছে আমরা কৃতজ্ঞ বললে ভুল হবে। আসলে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই, কৃতজ্ঞতার কোনো জায়গাও নেই। সারা জীবনের শিক্ষক যে, তার কাছে আলাদা করে কৃতজ্ঞ বোধহয় থাকা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি এ কথা, ভারতের ছাত্র ফেডারেশন মানে 1970 সালে শুধু তৈরি হওয়া একটা সংগঠন নয়। এর ইতিহাস বহু পুরনো। সেই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তৈরির সময় থেকে তারপর 1936 সাল তৈরি হলো, সারা ভারতবর্ষ জুড়ে ছাত্র সংগঠন তৈরি হলো। ছাত্র সংগঠনের নাম হলো AISF। তার পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীন হলো। এই স্বাধীনতা আন্দোলনে AISF এর ভূমিকা অনস্বীকার্য। এই ভূমিকা আমরা কেউ ভুলতে পারি না। আমরা জানি এ কথা। মুম্বাইয়ের নৌ বিদ্রোহ, সেই নৌ বিদ্রোহের সমর্থনে নেমে খুন হয়ে গিয়েছিলেন ব্রিটিশ পুলিশের হাতে কমল দণ্ডে AISF এর কর্মী। আর তারপর ভারতবর্ষ স্বাধীন হলো 1947-এ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সেদিন দাঁড়িয়ে দেশের শাসক মনে করেছিলেন ছাত্রদের রাজনীতি করার দরকার নেই, কিন্তু ছাত্ররা সেদিন ভারতবর্ষের ছাত্ররা মনে করেছিল এ দেশ গঠনে ছাত্রদের দায়িত্ব আছে। এ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ছাত্রদের রাজনীতিতে আসার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখনই রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করি তখনই একদল মানুষ আমাদের সামনে এসে কথা বলার চেষ্টা করেন, রাজনীতি খুব নোংরা। আপনি ঠিক বলেছেন একদম। যদি শুধু টিভির পর্দা দেখে রাজনীতি বুঝতে চান, আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির থেকে নোংরা জিনিস আর কিছু হতে পারে না। টিভির অ্যাঙ্কাররা প্রত্যেক দিন টিভির অ্যাঙ্কাররা বলে চলেছেন তৃণমূল বড় না বিজেপি বড়, আর ওদিকে খুললে পরে ভাষণ মুখ খুললে পরে একেবারে ঝর্ণা ঝরছে। অভিষেক দোষ দিচ্ছে শুভেন্দুকে, শুভেন্দু দোষ দিচ্ছে অভিষেককে। না, আমরা ভারতের ছাত্র ফেডারেশনের একদা কর্মীরা এবং এখনো পর্যন্ত যারা ভারতের ছাত্র ফেডারেশন করে, আমরা মনে করি এটার নাম রাজনীতি নয়, এটার নাম রাজনীতি হতে পারে না। এই আকথা কুকথার চাষ দিয়ে রাজনীতি হয় না কোনোদিন। রাজনীতি মানে রাজার নীতি যদি বলি, তাহলে রাজনীতি মানে হলো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আসলে মানুষের কথা বলতে হবে। মানুষের কথা বলতে ভুলে গেছে যারা, আপনার ঘরে যারা খবর পৌঁছে দেয় তারা ওদের নিয়েই ব্যস্ত। আসুন আমরা একটু তাই এবার অন্য কথা বলি। টিভি খুললে, খবরের কাগজ খুললেই খবর। কোন ফুল থেকে এ ফুল থেকে ও ফুলে কে গেল, সে ফুল থেকে এ ফুলে কে এলো, কে চার্টার্ড বিমানে করে গেল, কার মঞ্চ কত বড় হলো, কে ওখানে ওই ভার্চুয়াল সভায় থাকলো বা থাকলো না, কার কতটা গোসা হলো, এই সমস্ত খবর একবার তাকিয়ে দেখুন তো। আমার দেশের অন্নদাতারা গোটা দিল্লি জুড়ে এই শীতকালে আমার দেশের অন্নদাতারা বসেছেন, অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির রাস্তা জুড়ে। দিল্লির রাস্তা জুড়ে যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন আমার মিডিয়া, আমার রাজ্যের মিডিয়া একবারের জন্যও বলছে না, দেখাচ্ছে না তাদের কথা। আর যে মিডিয়া দেখাচ্ছে তাদের মধ্যে আবার এক অংশ বলার চেষ্টা করছে ওরা নাকি ভুল করছে। গোটা দেশের কৃষকেরা ভুল করছেন আর ঠিক করছেন একলা নরেন্দ্র মোদী। এটা হতে পারে না কোনোদিন। আমরা কি দেখেছি, কেন বসেছেন কৃষকেরা দিল্লির মাটিতে বসেছেন কৃষকেরা, তার কারণ আসলে অন্য কিছু নয়। বসেছেন কারণ ওই কৃষি আইন বাতিল করতে হবে। আপনার সামনে আপনার সন্ধেবেলার সঙ্গী এবিপি আনন্দ 24 ঘন্টা আপনাকে জানিয়েছে এই কৃষি আইন আসলে ভালো। কৃষি আইন কেমন ভালো আসুন একটু দেখে নিয়ে এবার। কৃষি আইন ঠিক কতটা ভালো আর কেমন ভালো। এই কৃষি আইন মানে কি? অত্যাবশ্যকীয় পণ্য আইন। সেই পণ্য আইনের শিথিলতা যেদিন দাঁড়িয়ে ঘোষণা হয়েছে তার পরের দিন থেকে চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজের দাম বেড়েছে, বই কমেনি। কেন বাড়লো? এই শীতকালেও যে দামের সবজি কিনে খেতে হচ্ছে, অতীতে কিনে খেতে হয়েছে কিনা নিজে একবার ভেবে
দেখুন কেন বাড়লো জিনিসপত্রের দাম। বলছে মজুতদারির ওপরে আর কোন রকম কোনো মানে ঊর্ধ্বসীমা থাকবে না। আমাদের কথা খুব পরিষ্কার, এটা শুনে আপনি যদি ভেবে থাকেন আপনার একটা 3তলা বাড়ি আছে কি 4তলা বাড়ি আছে, আপনার বাড়িতে একটু স্টোরটা আর একটু বড় করে ফেলবেন, সেখানে আরো বেশি করে জিনিসপত্র আপনি মজুত রাখবেন, তাহলে আপনি বড্ড ভুল করে ফেলছেন। তার কারণ আপনার কাছে পৌঁছানোর আগেই আদানি বাবু আম্বানি বাবুদের স্টোরেজে পৌঁছে যাবে জিনিসপত্র, ওদের গুদাম ঘরে পৌঁছে যাবে, ফলত আপনার কাছে কখনোই এসে পৌঁছবে না ওই কৃষিজাত পণ্য, কখনো আপনার কাছে এসে পৌঁছবে না। তাই গুদাম ঘরে যদি ভাবেন জিনিসপত্র বেশি করে মজুত করবেন, এই নতুন কৃষি আইনকে সাথে নিয়ে আপনার সে আশায় জলাঞ্জলি। এর সাথে কি বলছে কৃষি আইন? আরো কৃষি আইন বলছে কথা খুব পরিষ্কার করে, বলছে কৃষকের থেকে ফসল কিনবে কে? এতদিন ধরে কৃষকের থেকে ফসল কিনতো আসলে রাজ্যের সরকার। বলছে রাজ্যের সরকার শুধু ফসল কিনবে না, এখন থেকে বেসরকারি যে সমস্ত সংস্থা রয়েছে তারাও কিনবে আসলে ফসল। এই বেসরকারি সংস্থা মানে কারা? আপনাকে বোঝানো হয়েছে এই সময়, টিভি মিডিয়া বুঝিয়েছে যে এই যে হাটগুলো নাকি বাংলায় নাকি অনেকগুলো হাট বসবে, আরো কৃষকেরা নাকি বাইরে ফসল বিক্রি করতে পারবেন। এ পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে ঘোরার অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন, প্রতি গ্রামে বা 2-3টে গ্রামকে একসঙ্গে করে হাট বসে সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে। কৃষক সেখানে তার নিজের জমির খুচরো ফসল এনে বিক্রি করেন, কোথাও কোনো সমস্যা নেই তাতে। আসলে আইন বলতে চেয়েছে কর্পোরেটদের সাথে চুক্তি হবে, 3 বছর বাদে ফসল ফলবে, আজকের ফসলের দামে 3 বছরের বাদের ফসল, সেই ফসলের চুক্তি হয়ে যাবে 3 বছর বাদে। যাই হোক না কেন, যত দামি বাড়ুক না কেন সারের, বীজের দাম যতই বাড়ুক না কেন, কৃষক বাধ্য থাকবেন ওই একই দামে ফসল বিক্রি করতে। অন্নদাতাদের মেরে ফেলার চেষ্টা হচ্ছে, আসলে অন্নদাতাদের মেরে ফেলার চেষ্টা হচ্ছে। এখানেই সবকিছু শেষ নয়। বলছে ওরা বলছে যে রাজ্য সরকার, এই আইনেই বলছে রাজ্য সরকার আর ধান কেনার জন্য বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকার যদি ধান না কেনে, রাজ্য সরকার যদি ফসল না কেনে কৃষকের থেকে, তাহলে কোন দিন আসতে চলেছে আমাদের সামনে? তাহলে এফসিআই এর কোনো প্রয়োজনীয়তা নেই, নাফেডের কোনো প্রয়োজনীয়তা নেই। আর এফসিআই নাফেডের যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে, তাহলে ভেবে দেখুন ভবিষ্যতের রেশন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? রেশন দোকানগুলো আসলে উঠে যাবে। আবার একটা সমীক্ষা হয়েছে নাকি, হিন্দুস্তান টাইমস পত্রিকায় দেখছিলাম একটা সমীক্ষা হয়েছে নাকি, সেই সমীক্ষা বলছে রেশনে যে চাল গম দেওয়া হয় তার দাম বাড়াতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারের ঘরে নাকি খুব টান পড়েছে। তাই বাজেটের আগে ওরা সাজেশন দিয়েছে, ওরা বলেছে রেশনে যে চাল গম পাওয়া যায় তার দাম বাড়াতে হবে। এবার ভেবে দেখুন, একদিকে দাঁড়িয়ে বলছে রেশনে জিনিসপত্রের দাম না বাড়ালে রেশন ব্যবস্থাকে নাকি টিকিয়ে রাখা যাবে না, অন্যদিকে দাঁড়িয়ে এফসিআই কে তুলে দেওয়ার চক্রান্ত চলছে নতুন কৃষি আইনের মাধ্যমে। আর তার সাথে দাঁড়িয়ে আরো আরেকটা কথা বলছে, কর্পোরেটদের সঙ্গে অর্থাৎ কোম্পানিগুলোর সঙ্গে, কর্পোরেট কোম্পানির সাথে কৃষকের চুক্তি হবে, কর্পোরেট কোম্পানির সাথে কৃষকের চুক্তি হবে। এখন আমরা জানি সব এই কথা যে কৃষকের যখন চুক্তি হবে কর্পোরেট কোম্পানিদের সাথে, ও কর্পোরেটের সাথে কৃষক কিছুতেই পেরে উঠবে না দরদস্তুর করে নিজের সুবিধে মতন শর্ত রাখতে। এবার কোনো একটা ক্রমে চুক্তি হলো, কিন্তু কর্পোরেট যদি চুক্তি ভাঙে, কোম্পানি যদি চুক্তি ভাঙে, তাহলে এদেশের কৃষকের অধিকার নেই তাহলে আদালতে যাওয়ার। কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া একটা কমিটি আদালতের বিকল্প হিসেবে ঠিক কাজ করবে, এটাই আসলে কৃষি আইন বলছে। এই যে বিদ্যুৎ আইনের বিরুদ্ধে দাঁড়িয়েও কৃষকেরা রাস্তায় বসেছে। কি কথা বলছে বিদ্যুৎ আইন শুধুমাত্র বিদ্যুতের দাম বাড়ানোর, বাকি সব কলকারখানা কারসাজি করছে এমনটা নয়।
তার সাথে আরো আরেকটা কথা বলছে, এই যে বিভিন্ন কোম্পানিগুলো এখন এই বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে, বিদ্যুৎ বন্টনের সাথে যুক্ত, এই বিদ্যুৎ বন্টনের কোম্পানিগুলো বা বিদ্যুৎ উৎপাদনের কোম্পানিগুলো যদি কোথাও কোনো রকম চুক্তি ভাঙে, যদি কোথাও কোনো রকম চুক্তি ভাঙে, তাহলে একবারের জন্যও ওই কাস্টমার পারবেন না, যিনি বিদ্যুতের উপভোক্তা তিনি পারবেন না আদালতে যেতে। ওই ডিএমটিএমদের নিয়ে একটা কমিটি করে দেওয়া হবে, সেই কমিটি শেষ কথা বলবে। এতটা শোনার পর আপনার কি মনে হচ্ছে? এই কৃষি বিল আইনে পরিণত হয়েছে, যা কৃষি আইন, সেই আইন থাকা উচিত কি উচিত না? যদি আপনার মনে হয় উচিত, তাহলে আপনার কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনার ওই ঔচিত্য বোধ নিয়ে আপনি আর একটি কথাও বলবেন না, কারণ আপনি ওই ঔচিত্য বোধ নিয়ে আসলে আপনার প্রতিবেশীর কথা ভাবতে শেখেননি। আপনার যদি মনে হয় থাকে কৃষি বিল ভালো, তাহলে আপনাকে বলতেই হবে এই কথা, আপনি আসলে পারছেন না, আপনি আসলে পারছেন না আপনার চারপাশে ঘিরে থাকা মানুষগুলোর কথা ভাবতে। রেশন বন্ধ হলে অনেকেরই হয়তো আর ক্ষতি হবে না, কিন্তু যে মানুষ রেশনের দোকানের লাইন না দিলে পরে সপ্তাহের খোরাকই জোটে না, সে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? রেশন ব্যবস্থাটা ধ্বংসের মুখে চলে গেলে অথবা কর্পোরেটের হাতে চলে গেলে। তাই একবার ভেবে দেখুন। কেউ কেউ বলার চেষ্টা করছে বা অনেকেই বলছে এখন তাদের গায়ে আবার বুদ্ধিজীবীর তকমা লাগানো আছে, তারা নাকি বলছে তৃণমূল বিজেপির থেকে ভালো, বিজেপি তৃণমূল এ সমস্ত অনেক কিছু চলছে। আবার কেউ কেউ বলছে তৃণমূলের দুর্নীতি আটকানোর জন্য নাকি বিজেপি একমাত্র ভরসা। আমরা বলি ওই বাদশাহ বলছিল, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটা কথা বলছিল, সেই সময় বলছিল, নজরুলের কথা উল্লেখ করছিল। আমরাও বলি একটাই কথা, ওই লাইনটা ধার করে, নজরুলকে ধার করেই বলি, একই বৃন্তে দুটো ফুল, বিজেপি আর তৃণমূল, এর বাইরে অন্য কোনো কথা নেই। যদি তৃণমূল কংগ্রেসের জন্ম বৃত্তান্তে ফিরে যায়, তাহলে কথা পরিষ্কার হয়ে যাবে। আমি এখন যে কথাগুলো বলবো, তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি চ্যালেঞ্জ করতে পারেন, আসবেন মাইকে বলে যাবেন আমি ভুল কথা বলছি। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তার আগে 1997 সালের জুলাই মাস থেকে গন্ডগোল। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে ডেকে পাঠালেন, রফা সূত্র বেরোলো না, ডিসেম্বর মাসে বহিষ্কার করলো কংগ্রেস। আর তারপর ডিসেম্বরে দাঁড়িয়ে যখন 21-22 ডিসেম্বর ওই সময়টাতে দাঁড়িয়ে যখন বলছেন আমরা নতুন দল তৈরি করব তৃণমূল কংগ্রেস, যখন ঘোষণা করছেন, সেই ঘোষণা করার দিনের প্রেস কনফারেন্স থেকে মমতা ব্যানার্জি ঠিক কি কথা বলেছিলেন? ঘোষণা করার দিনের প্রেস কনফারেন্স থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে বামপন্থীদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে তৈরি হওয়া একটা সাধারণ মঞ্চ, এই কমিউনিস্টদের বিরুদ্ধে সমস্ত দলকে একজোট করাই হলো আমাদের লক্ষ্য। সেদিন দাঁড়িয়ে বলেছিলেন। 2 নম্বর কথা কি বলেছিলেন? সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, তাহলে আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে বিজেপি থাকবে? বলেছিলেন বিজেপি তো অচ্ছুত নয়, কেন বিজেপি থাকবে না? এই কথা মমতা ব্যানার্জি বললেন। আর তারপর আরএসএস এর পত্রিকা পাঞ্চজন্যতে বেরোলো, আরএসএস নাকি বাংলার, আরএসএস বলছে মমতা ব্যানার্জি নাকি এ বাংলার দুর্গা। আমরা ভুলে যাব নাকি এসব কথা? তৃণমূল কংগ্রেস আর বিজেপি আসলে একত্রে একটাই নাম, বিজেমূল, এছাড়া অন্য কোনো কথা নেই, অন্য কোনো কথা হতে পারে না। শুভেন্দু অধিকারী গেছেন, কোথায় গেছেন? তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। তৃণমূল কংগ্রেসের নাকি অবিসংবাদী নেতা সব, ওই মুকুল রায়, শুভেন্দু অধিকারী গিয়ে কি বলেছেন? 6 বছর ধরে যোগাযোগ ছিল বিজেপির সাথে। আপনি নিশ্চিত তো বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি তৃণমূল কংগ্রেসের যে সাংসদকে, যে বিধায়ককে ভোটে জিতিয়েছেন, ভোটে জেতাবেন বলে ভাবছেন, তারা আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবে না? কেউ নিশ্চিত নয়। এই পাশের জেলা থেকেও গোটা জেলাটাই আসলে চলে গেল প্রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে। এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে ওরা কে বিজেপিতে যাবে আর বা যাবে না, এই লিস্ট ওরা নিজেদের মধ্যে তৈরি করুক। আমাদের বামপন্থীদের ও নিয়ে বিশেষ মাথা ব্যথা কোনো কালে ছিল না, আর আগামীতেও থাকবে না। আমাদের মাথা ব্যথা 2-3টে জিনিস নিয়ে। আমাদের
ভবিষ্যতে এরকম একটা সরকার তৈরি হবে কিনা যে সরকার বেকার যুবক যুবতীদের চাকরি দেবে। আমাদের চিন্তা হলো এই যে এই রাজ্যে এমন একটা সরকার তৈরি হবে কিনা যে সরকার দুর্নীতি মুক্ত নিয়োগ চালু করবে। গোটা 10টা বছর ধরে আমরা কি দেখলাম? পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা কি? চাকরি হচ্ছে না। যে কটা জায়গায় চাকরি হচ্ছে সেখানে অসংখ্য দুর্নীতির ইতিহাস বলতে শুরু করলে শেষ করা যাবে না। এমন ভাবে নোটিফিকেশন হচ্ছে, এমন ভাবে গোটা প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে বহু আইনি ফাঁক থাকতে পারে। আর আইনি ফাঁক থাকলে পরে সেখানে মামলা হবে, স্টে অর্ডার হবে, জেনেই ওরা ওই আইনি ফাঁকগুলো রাখে যাতে চাকরি না হয়, চাকরি দিতে না হয়। আসলে গোটা রাজ্য সরকারটা এসেই শুরু করেছিল অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ শুরু করেছিল। অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ দিয়ে শুরু করে এখন বলছে যে চাকরির কি অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি। স্কুলের শিক্ষকতার চাকরি সবচেয়ে নিশ্চিন্তের চাকরি ছিল পশ্চিমবঙ্গে। স্কুলের শিক্ষকতার চাকরি এখন আর হচ্ছে না। নিয়োগ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে হবু শিক্ষকদের এখন অধিকাংশ দিন আন্দোলনের জন্য খোলা আকাশের নিচে বসেই কাটাতে হয়। এমন একটা চাকরি বলতে পারবেন, রাজ্য সরকারের দেওয়া একটা চাকরি বলতে পারবেন যে চাকরিটা আন্দোলন ছাড়া তার নোটিফিকেশন হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তার মেরিট লিস্ট বেরিয়েছে, আর তারপর নিয়োগ হয়েছে? একটা চাকরির কথা কেউ বলতে পারবেন? তৃণমূল কংগ্রেসের নেতারাও চাইলে বলতে পারবেন না। এরকম একটা চাকরি আছে যেখানে কোনো দুর্নীতি হয়নি। কোথায় দুর্নীতি নেই? সর্বত্র দুর্নীতি। কোনো দুর্নীতি প্রকাশ্যে আসে আর কোনো দুর্নীতি প্রকাশ্যে আসে না। এমন অবস্থা দাঁড়িয়েছে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করলে এবঙ্গের জনগণ আর বিশেষ উদ্বেলিত হয়ে ওঠে না। কারণ তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজি, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি। এটাই দস্তুরে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার করে কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি হতে পারে, তৃণমূল কংগ্রেস মানে কাটমানি হতে পারে, তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজি হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই কাটমানি নেওয়া, তোলাবাজি করা, এই ঘুষখোর চালচোর দুর্নীতিগ্রস্ত নেতাদের এ পশ্চিমবঙ্গের বুকে কেউ ঠাঁই দেবে না। এ কথা খুব পরিষ্কার হয়ে গেছে। এ কথা বাংলার জনগণ ঠিক করে নিয়েছে। চালচোরেদের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে, চালচোরেদের জায়গা হবে না। তাহলে কারা বিকল্প? বিকল্প মানে আসলে বাম কংগ্রেস বিকল্প, বিকল্প মানে আসলে লাল ঝান্ডারা বিকল্প। কেন ওরা বিকল্প? ওরা বিকল্প তার কারণ, লাল ঝান্ডারা বিকল্প তার কারণ ওরা বিকল্প অর্থনীতির কথা বলে, বিকল্প সরকারের বিকল্প কর্মসূচির কথা বলে। ওরা সরকারে আসলে পরে আবার ক্লাবকে টাকা দেবে। ওরা সরকারে আসলে পরে আপনার বাড়ির চাকরি প্রার্থী ছেলেটির ভবিষ্যৎ, মেয়েটির ভবিষ্যৎ বিষ-বাও চলে। আর বাম কংগ্রেস সরকার করলে পরে চাকরি সুনিশ্চিত। বাম কংগ্রেস সরকার করলে পরে গোটা কৃষি ব্যবস্থাটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। নরেন্দ্র মোদীর কৃষি আইন তো এই লকডাউনে, মমতা ব্যানার্জি 2014 সাল 2017 সাল কি আইন এনেছিল আমরা ভুলিনি। কমিশন এজেন্টের কথা বলে আসলে দালালদের, ফোড়েদের গায়ে আইনি তকমাটা লাগিয়ে দিয়েছিল। এর ফলে ফোড়েদের যখনই আইনি তকমা লেগে গেল গায়ে, তার ফল হলো এই যে এই ফোড়েরা এখন আরো তাদের বাড়বাড়ন্ত হয়েছে। আমাকে আপনাকে বেশি দামে জিনিস কিনতে হয়েছে। ওই অনলাইন ট্রেডিং এর মাধ্যমে ফরওয়ার্ড ট্রেডিং কে আরো কি করে, তার পথ কি করে আরো সুগম করা যায়, ও তো তৃণমূল কংগ্রেসের 2017 সালের আইন। তাই তৃণমূল কংগ্রেস আজকে যতই কৃষি আইনের বিরোধিতা করুক না কেন, আসলে ওরা এই আইনের বিরোধী নয়। আমরা কেউ ভুলিনি
এমএমসি বন্ধ করার যখন নাকি ডিসিশন নিচ্ছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার, মমতা ব্যানার্জি সেই সিদ্ধান্তের শরিক ছিলেন, তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তের শরিক ছিল। আমরা কেউ ভুলে যাইনি, ঠিক যেভাবে আমরা ভুলিনি এই জেলার সিঙ্গুরের কথা। আজ আবার ওদের অনেক ওই পাল্টিবাজ নেতারা অনেক বড় বড় কথা বলছে, সিঙ্গুর নাকি ভুলটুল হয়েছিল। ওসব বুঝলাম, শুধু আমরা একটা কথা আপনাদের মনে করাতে চাই, এসব বলে লাভ নেই। মমতা ব্যানার্জির সঙ্গে রাজনাথ সিং আমাদের খুব পরিষ্কার করে মনে আছে, খুব পরিষ্কার করে মনে আছে মমতা ব্যানার্জির সাথে রাজনাথ সিং এর ছবিটা এই সিঙ্গুরে। খুব ভালোভাবে আমাদের মনে আছে কিভাবে একের পর এক কুৎসা ছড়িয়েছেন, অনেক কুৎসা ছড়াচ্ছেন। আমি জানি নিশ্চিত ভাবে এলাকায় এমন বাচ্চা ছেলেরা আছেন যারা আইটি সেলের হয়ে কাজ করেন, 2 টাকা পান, প্রত্যেক কমেন্ট পিছু গালাগালি করলে পরে 2 টাকা পান। আপনাদের বলি শুনুন, এবার একটু আপনারা এবার একটু ওই পুরনো কাসুন্দি ঘাটা বন্ধ করে নতুন নতুন ভাষ্যে মন দিন। আর কতবার বলবেন মরিচ ঝাঁপি, আর কতবার বলবেন সিঙ্গুর, আর কতবার বলবেন তাপসী মালিক। বেআব্রু হতে হতে মুখ লুকোনোর জায়গা পাবেন না। আমাদের গায়ে আর কাদা ছেটানোর মতন আপনাদের হাতে কোনো কাদা অবশিষ্ট নেই। তৃণমূল কংগ্রেস হোক আর বিজেপি হোক, আসলে দুটো দলই কাদায় ডুবে দাঁড়িয়ে রয়েছে। কি হবে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে এনে? কি হবে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে এনে? ও তো একই, আসলে ওরা তো আসলে একই, শুধু জামাগুলো বদলে নিয়েছে। জামা বদলালে মানুষ বদলে যায়, ঘটনা তো এরকম হয় না। জামা বদলালে মানুষ বদলায় না। চোর চোরই থাকবে, চাল চোর থাকবে, চিটিং বাজেরা চিটিংবাজ থাকবে, তোলাবাজেরা তোলাবাজি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর তাই আপনাদের কাছে আমাদের কথা, আমরা বাম কংগ্রেসরা আমরা জিতলে পরে যদি হাল ফেরাতে হয় লাল ফেরাতে হবে। আর যদি হাল ফেরে, যদি লাল ফেরে, তাহলে পশ্চিমবঙ্গে ভেঙে পড়া কৃষি ব্যবস্থা শুধু নয়, তার সাথে ভেঙে পড়া গণবন্টন ব্যবস্থা, রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার কাজ করবে বামপন্থীরা, শক্তিশালী করার কাজ করব আমরা বলছি। তার সাথে এ রাজ্যে গত 10 বছরে একটা শিল্প আসেনি। ভারী শিল্প হতে পারে, বড় শিল্প হতে পারে, ক্ষুদ্র মাঝারি নানান ধরনের শিল্প হতে পারে, কোন শিল্প আসেনি এ পশ্চিমবঙ্গে। আবার শিল্প আসবে, কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি লাল ফেরে, যদি হাল ফেরাতে হয় লালকে ফেরাতে হবে। আর হাল ফেরানো মানে আমরা বুঝি এই যে যারা পার্মানেন্ট নয়, নিজস্ব চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট বেসিসে কাজ করেন, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট বেসিসে কাজ করেন, বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে আছে, পৌরসভায় আছে, সর্বত্র এই কন্ট্রাক্ট বেসিসে যারা কাজ করেন তাদের জন্য নির্দিষ্ট নীতি তৈরি করে তাদের একটা ওই কন্ট্রাকচুয়াল থেকে তাদের নিয়মিতকরণের কাজ করা হবে, কাজ করব আমরা। আজকের দিনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি আপনাদের সামনে। আমরা বুঝি বিকল্প মানে মানুষের পেটে খাবার, আমরা বুঝি বিকল্প মানে 2 হাতে কাজ, আমরা বুঝি বিকল্প মানে নিশ্চিন্তের ঘুম, আমরা বুঝি বিকল্প মানে মাঠ ভরা ফসল আর কারখানার গেটে শ্রমিকদের কোলাহল। আমরা বুঝি বিকল্প মানে এমন একটা দিন যেদিন দাঁড়িয়ে বেকার যুবকদের আর রাস্তায় বসতে হবে না চাকরির জন্য। আমরা সেরকম একটা দিনের স্বপ্ন দেখতে চাই, সেরকম একটা দিন আনতে চাই আমরা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই স্বপ্নকে চুরমার করে দিতে, এই বাংলার স্বপ্নকে চুরমার করে দিতে একদল লোক আপনার মগজে ঢোকানোর চেষ্টা করছে, বা একদল লোক আপনার মগজে ঢোকানোর চেষ্টা করছে যে ভাই তুমি হিন্দু না মুসলিম ওটা আগে দেখো। আপনার কাছে আমার খুব বিনীত একটা প্রশ্ন আছে, আপনার খিদে পেলে পরে আপনি যখন রাত্রেবেলা ভাতের থালার সামনে নিয়ে বসেন, গরম ভাত থেকে যখন ধোঁয়া ওঠে, ভাতের সাথে ডাল আছে না তরকারি আছে, কিসের তরকারি, কোন ডাল, মাছ না ডিম, কি আছে, আলু সিদ্ধটা কিভাবে মাখা হয়েছে, এসব ভাবেন।
নাকি আপনি ভাবতে বসেন, নাকি আপনি ভাবতে বসেন বীজ ধান যে লাগিয়েছিল তার ধর্ম কি ছিল, নাকি আপনি ভাবতে বসেন, নাকি আপনি ভাবতে বসেন এই বীজ ধান থেকে যখন তারপর সেচের জল এলো, সেই সেচের জল যা দিয়ে চাষ হচ্ছে, চাষে সহায়তা করছে, সেচের জল যার বাড়ির থেকে এলো, যার বাড়ির থেকে কানেকশন নেওয়া হলো ইলেকট্রিকে, তার ধর্ম কি ছিল? আপনি কি ভাবতে বসেন একবারের জন্যেও? আপনি কি ভাবতে বসেন যে কৃষক ফসলটা কাটলো তার ধর্ম কি ছিল? যার গোলায় ধান উঠলো তার ধর্ম কি ছিল? যে হিমঘরে ওই আলুগুলো রাখা হয়েছিল সেই হিমঘরের মালিক বা কর্মচারীদের ধর্ম কি ছিল? আপনি কি একবারের জন্য ভাবতে বসেন নাকি? না, আপনি একবারের জন্য ভাবতে বসেন না। আর ভাবতে বসেন না বলে, ভাবতে বসেন না বলে ভাতের কোনো ধর্ম হয় না, রুটির কোনো ধর্ম হয় না। ভাত রুটির যদি কোনো ধর্ম না হয়, যদি বেকার যুবক যুবতীর যন্ত্রণার কোনো ধর্ম না হয়, যদি আমাদের হাতের কলমগুলোর কোনো ধর্ম না হয়, তাহলে ধর্মের ভিত্তিতে ভোট কেন দেব? আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব যাতে আমি সুষ্ঠুভাবে খেয়ে পড়ে বাঁচতে পারি সেটা দেখা। সরকারের দায়িত্ব এটা, সরকারের দায়িত্ব এটা যাতে আমি ভালোভাবে মাথা উঁচু করে চলতে পারি, পড়াশোনা করতে পারি সেটা দেখা। পড়াশোনা নিয়ে এই কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার যা শুরু করেছে তাতে এটাই দাঁড়াচ্ছে, তাতে এটাই দাঁড়াচ্ছে ভবিষ্যতে আর গরিব বাড়ির ছেলে মেয়েদের জন্য শিক্ষা নয়। ওরা বলছিল জাতীয় শিক্ষানীতির কথা, আমি ওর মধ্যে ঢুকছি না, কিন্তু আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, নতুন একটা ভরণ শুরু হয়েছে, 10,000 টাকা করে দিচ্ছে। সেই ট্যাব নাকি দেওয়া হবে, এখন ডিজিটাল হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। ট্যাবের টাকা তো দেবেন বুঝলাম, ট্যাবের টাকা কাদের দিচ্ছেন আমি সে প্রশ্নও ছেড়ে দিলাম। শুধু ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব দিচ্ছেন তো আমি ওটাও ছেড়ে দিলাম। ট্যাব তো দিচ্ছেন বুঝলাম, ডেটা প্যাকের খরচ কে দেবে? এই জন্যই তো আমরা বলেছিলাম লকডাউনের সময় আয়কর দেয় না যে সমস্ত পরিবার, তাদের 7,500 করে টাকা দাও। ডেটা প্যাকের খরচ ছাড়া ল্যাপটপ দিন আর আইপ্যাড দিন আর যাই দিন না কেন, ট্যাবই দিন, যা খুশি দিন না কেন, ওটা তো আসলে ভিডিও গেমে পরিণত হবে। এ কথা আমাদের কারোর বুঝতে এতটুকু অসুবিধে হয় না। ট্যাব দিচ্ছেন কাদের? বলছেন শুধু ক্লাস 12-এর ছাত্রছাত্রী। ক্লাস 10-এর প্রয়োজন নেই, ক্লাস 9-এর প্রয়োজন নেই, ক্লাস 11-এর প্রয়োজন নেই, ক্লাস 8-এর প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই, শুধু ক্লাস 12-এর প্রয়োজন। ক্লাস 12-এর অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি ক্লাস 12-এ পড়েন, ট্যাব পেয়েছেন, একবারও ভাববেন না আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দিয়েছে। ক্লাস 12-এর ট্যাব মানে ওই সরকারি ডেটা সংগৃহীত হচ্ছে, সেই ডেটা ধরে আপনার কাছে ভোটের আবেদন পৌঁছবে। আপনি 18 বছর বয়সের ভোট কেনার জন্য এই ট্যাব দেওয়ার এত আয়োজন, এ কথা আমাদের বুঝতে এতটুকু অসুবিধে হচ্ছে না। এবং বিশ্বাস করুন, যে 18 বছর বয়সীদের ট্যাব দিচ্ছেন তাদেরও বুঝতে অসুবিধে হচ্ছে না। ট্যাব মেলা হবে, গান মেলা হয়, ট্যাব মেলা হবে, এবার তার সাথে আমরা হরেক রকমের মেলা দেখতে পাচ্ছি। আপনারা কি খেয়াল করেছেন এই মেলার ভিড়ে একটা মেলা কেবল বাদ পড়ে গেছে? এই শীতের মরশুমে একটা মেলা এবার হয়নি, কোথাও কোনো বই মেলা হয়নি। এবার স্কুল যাতায়াত বন্ধ আর বই মেলা বন্ধ। তৃণমূল কংগ্রেস মানে আসলে তৃণমূল কংগ্রেস মানে বইয়ের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দিয়ে আপনাকে একটি লুম্পেনে পরিণত করতে চায়। অর্ধ শিক্ষিত অশিক্ষিত লুম্পেনে যদি আপনি পরিণত না হন, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই গুন্ডা বাহিনী তো তৈরি হবে না। তাই বইয়ের সঙ্গে সম্পর্ক ঘোচাও। শপিং মল খুলে যেতে পারে, শুনলাম নাকি এবার খেলা দেখার জন্য স্টেডিয়াম খুলে যাবে, সিনেমা হল খুলে গেছে, সব খুলে যেতে পারে, শুধু স্কুল কলেজ খুলছে না। স্কুল কলেজ খুলতে এখনো আরো কিছুদিন, 1-2 দিন, 4 দিন, 10 দিন হয়তো দেরি আছে, এখনো দেরি আছে। স্কুল কলেজ খোলার জন্য আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের স্কুল কলেজের গেটের বাইরে বসতে হয়, আর বসলে পরে ওই গুরু ঠাকুর রয়েছেন আবার আনন্দবাজার, তারা আবার ভরে ভরে নানান কথা লেখে, তারা ভরে ভরে আবার জ্ঞান দেয় যে ওরা গেটে না বসলেই পারতো, সংযম দেখানো উচিত। আপনারা যখন
ওই আপনাদের কিসব যোগদান মেলা টেলা হয়, তাতে যখন ভিড় উপচে পড়ে তখন সংযম দেখানোর প্রয়োজন হয় না। শুধুমাত্র ছাত্রছাত্রীরা স্কুল কলেজ খুলতে চাইলেই আপনাদের সংযম দেখানোর উপদেশ দেওয়ার দরকার হয়ে পড়ে। ওরম উপদেশের আমাদের কারোর দরকার নেই। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, এই ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় থেকে লড়াই করেছে স্কুল খোলার জন্য, কলেজ খোলার জন্য, বিশ্ববিদ্যালয় খোলার জন্য। অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানের গেটগুলো হয়তো বা খুলবে, কিন্তু আমরা আমাদের সামনে খুব পরিষ্কার হয়ে গেল এ রাজ্যের সরকারের কাছে তো বটে, এবং ওই টিভি মিডিয়া যাদেরকে বলছে যে ওরাই নাকি আসল বিরোধী দল, সেই আসল বিরোধী দলের কাছেও এ রাজ্যে বই মেলার কোনো গুরুত্ব নেই। বই মেলার গুরুত্ব ওদের কাছে এতটুকু নেই, বই মেলা নিয়ে ওরা চিন্তিত নয়, ওরা বই মেলার কথা ভাবতেও না। আমাদের কথা তাই খুব পরিষ্কার, আপনার সামনে টিভির পর্দায় যে খবর দেখাবে না, সেই খবর যদি আপনি পেতে চান, আপনার যদি মনে হয় একবারের জন্য আপনি চোখ রাখুন, তাহলে আমাদের বামপন্থীদের যতগুলো সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেখানে চোখ রাখুন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, সেখানে চোখ রাখলে পরে আপনারা দেখতে পাবেন, আপনারা জানতে পারবেন। আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদেরকে, আমাদের নাকি শক্তি নাকি নেই, বিশেষ নাকি শক্তি নেই টিভি মিডিয়ার মতে। মানুষকে সঙ্গে নিয়ে তেরপেখিয়া থেকে শুরু করে কনকাবতীর অফিস, পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর, একটার পর একটা লাল ঝান্ডার অফিস খুলছে, মানুষকে সাথে নিয়ে খুলছে। মানুষ সাথে না থাকলে অফিস খোলা যায় নাকি সন্ত্রস্ত এরিয়ায়? না, খোলা যায় না। আমাদের কোন অফিস এই সময়ে আর কেউ, কোন বামপন্থীদের অফিস নতুন করে দখল করার সাহস কেউ দেখাতে পারছেন না, কারণ মানুষ আছে। লকডাউনে মানুষ ছিলেন, মানুষ জানেন লকডাউনে কারা মানুষের সাথে ছিল। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরেছেন, তারা জানেন কারা সাথে ছিলেন, কারা পাশে ছিলেন, জানেন সবাই সে কথা। তাই আপনাদের সামনে আমাদের অনুরোধ, টিভির খবরগুলো দেখতে পারেন, খবরের কাগজের খবরও পড়তে পারেন, কিন্তু সে খবরে একেবারে বিশ্বাস করবেন না, একেবারে শুধু সে খবরেই বিশ্বাস করবেন না। আপনার এলাকায় দাঁড়িয়ে দেখুন, আপনার এলাকায় কারা মানুষের পাশে আছে, কারা মানুষের কথা বলছে। ভবিষ্যতে জিতলে পরে একটা দল আরেকটা দল থেকে কতগুলো সাংসদ, কতগুলো বিধায়ক কিনবে, ওরা তার পরিকল্পনা করুক। আর যারা হাল ফেরাও, লাল ফেরাও এই ডাক দিয়ে যারা নবান্ন অভিযানে যাচ্ছে, তারা যাদের সমর্থন করবে, তারা পরিকল্পনা করছে ভোটে জিতলে পরে কিভাবে চাকরি হবে। অপশনটাই আপনার হাতে। আপনি চোরদের জেলে পাঠাবেন, ডাকাতদের জেলে পাঠাবেন, নাকি আপনি না খেতে পেয়ে মারা যাবেন, চাকরি না হয়ে আপনি একটু একটু করে থুকবে আপনার পরিবার। অপশন আপনার হাতে। আমরা জানি আপনারা চোরদের জেলে পাঠানোর অপশনটাই বেছে নেবেন। আপনাদের সবাইকে এসএফআই এর 50 বছর উপলক্ষে আরো আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ।